তাহলে দেখো, আজকে আমরা অনুশীলনী 2 এর হায়ার ম্যাথের অনুশীলনী 2 এর আংশিক ভগ্নাংশের নিয়ম 4 এবং নিয়ম 5 নিয়ে আলোচনা করব। সবাই দেখো, নিয়ম 4 আর নিয়ম 5 খেয়াল করো সবাই। নিয়ম 4 আগে আলোচনা করি। নিয়ম 4 আংশিক ভগ্নাংশের নিয়ম 4। 1, 2, 3 নিয়ম আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছিলা। তো আজকে আমরা নিয়ম 4 দেখব আংশিক ভগ্নাংশের। আর নিয়ম 4 কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট সৃজনশীলের জন্য, এবং নিয়ম 4 এর বেশ কিছু অঙ্ক অনুশীলনীতে, উদাহরণে এবং কাজের মধ্যে আছে। তো আমি বই থেকে একটা ম্যাথ নিচ্ছি, বই থেকে একটা সহজ ম্যাথ নিচ্ছি। এই নিয়ম 4 এর বই থেকে একটা সহজ ম্যাথ নিচ্ছি। ম্যাথটা হচ্ছে তোমাদের বইয়ের অধ্যায় 2 এর 11 ঘ নাম্বার, 11 ঘ। দেখো, অঙ্কটা হচ্ছে উপরে আছে x² - 4x + 7 -7, আর নিচে হলো x + 1 * x² + 4, x + 1 * x² + 4। এটা হচ্ছে তোমাদের বইয়ের 11 ঘ নাম্বার অঙ্ক। এটা নিয়ম 4 এর অঙ্ক। তার আগে আমি তোমাদেরকে একটু বলবো যে এটা যে নিয়ম 4 এর অঙ্ক, এটা আমরা কিভাবে বুঝবো যেটা 4 নাম্বার নিয়মে করতে হবে। তো 4 নাম্বার নিয়মের বৈশিষ্ট্যটা আগে একটু মনোযোগ দিয়ে শোনো। তোমরা জানো যে আংশিক ভগ্নাংশের যে অঙ্ক দেওয়া থাকে, ওই অঙ্কটার নিচে 2টা বা 3টা উৎপাদক থাকে। তোমরা এই জিনিসটা সবাই জানো যে ভগ্নাংশটার নিচে যে কয়টা উৎপাদক থাকে, ভগ্নাংশ কিন্তু সেই কয়টা হয়। নিচে যে কয়টা উৎপাদক থাকবে, আংশিক ভগ্নাংশ করলে সেই কয়টা ভগ্নাংশ হবে। যেমন দেখো, এখানে নিচে 2টা উৎপাদক আছে, তার মানে এখান থেকে 2টা ভগ্নাংশ বের হবে। 2টা উৎপাদক আছে, তাইলে এখান থেকে 2টা ভগ্নাংশ বের হবে। কিন্তু খেয়াল করে দেখো, এই 2টা উৎপাদকের মধ্যে দ্বিতীয় যে উৎপাদকটা এটা হলো x² + 4, x² + 4। এই x² + 4 এই জাতীয় উৎপাদক থাকলে নিয়ম 4 এর মধ্যে পড়বে। এই যে দেখো, x² + 4, অথবা মনে করো x² + 1, অথবা x² + 2, অথবা x² + 3, x² + 4, এই জাতীয় উৎপাদক যদি নিচে থাকে, নিচের কথা বলতেছি, কিন্তু উপরের কথা না, নিচে যদি থাকে, যদি এই জাতীয় উৎপাদক নিচে থাকে, তাহলে বুঝবা যে এটা তোমাকে 4 নাম্বার নিয়মে আংশিক ভগ্নাংশ করতে হবে। আশা করি জিনিসটা সবাই বুঝতে পেরেছ। ভগ্নাংশটার নিচে যে কয়টা উৎপাদক থাকবে, ওই উৎপাদকগুলোর মধ্যে যদি x² + 1, x² + 2, x² + 3, x² + 4 এই জাতীয় উৎপাদক থাকে, তাহলে এটা 4 নাম্বার নিয়মে আংশিক ভগ্নাংশ করতে হবে। স্যার, যদি মাইনাস থাকে তাহলে? মাইনাসের ব্যাপারটা ভিন্ন, এটা আমি পরে দেখাবো। তো নিচে যদি
এই টাইপের উৎপাদকগুলো থাকে তাহলে এটা 4 নাম্বার নিয়মের মধ্যে পড়বে, বা এটাকে 4 নাম্বার নিয়মে আংশিক ভগ্নাংশ করতে হবে। তো চলো আমরা শুরু করি। আমরা বৈশিষ্ট্যটা বুঝতে পেরেছি আশা করি সবাই, যে কি বৈশিষ্ট্য থাকলে 4 নাম্বার নিয়মে হবে। আবারও বলে দিচ্ছি, বৈশিষ্ট্যটা হচ্ছে নিচে উৎপাদকগুলোর মধ্যে এরকম উৎপাদক যদি থাকে, উৎপাদকগুলোর মধ্যে যদি এরকম উৎপাদক থাকে তাহলে এটা 4 নাম্বার নিয়মের আংশিক ভগ্নাংশের মধ্যে যাবে। তো আশা করি সবাই ক্লিয়ারলি বুঝেছো, বৈশিষ্ট্যটা আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো যে কি থাকলে 4 নাম্বার নিয়ম হবে। এবার চলো আমরা অঙ্কটা শুরু করি, যে 4 নাম্বার নিয়মটা আসলে কি সেটা আমরা একটু এই অঙ্কের মাধ্যমে শিখে ফেলি। আমরা প্রথমে জানলাম যে কি থাকলে 4 নাম্বার নিয়ম হবে, এটা আমরা জানতে পারলাম মাত্র, কি থাকলে 4 নাম্বার নিয়ম হবে। এখন আমরা দেখব যে 4 নাম্বার নিয়মের সাহায্যে কিভাবে আংশিক ভগ্নাংশ করতে হয়। তো প্রথমে আমরা ধরে নিব, প্রথমেই সে আগের মতো করে ধরে নিব, ধরি x স্কয়ার মাইনাস 4x মাইনাস 7 ডিভাইডেড বাই x প্লাস 1 ইন্টু x স্কয়ার প্লাস 4। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে শোনো সবাই। দুইটা উৎপাদক আছে, তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে দুইটা ভগ্নাংশ হবে। দুইটা উৎপাদক আছে, তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে দুইটা ভগ্নাংশ হবে। তো প্রথম ভগ্নাংশটার নিচে হবে x প্লাস 1, পরের ভগ্নাংশটার নিচে হবে x স্কয়ার প্লাস 4। এবার মনোযোগ দিয়ে শুনবা। এখন এইখানে সেই আগের মতো a হবে, এখানে আগের মতো a হবে, কিন্তু পরেরটাতে b হবে না, পরেরটাতে b হবে না। পরেরটাতে কি হবে জানো? পরেরটাতে হবে bx প্লাস c। পরেরটাতে bx প্লাস c হবে। এর কারণ হচ্ছে এই x স্কয়ার প্লাস 4, এটাই কিন্তু 4 নাম্বার নিয়মের বৈশিষ্ট্য। x স্কয়ার প্লাস 4 বা x স্কয়ার প্লাস 1 বা x স্কয়ার প্লাস 2 বা x স্কয়ার প্লাস 3, এটাই হচ্ছে 4 নাম্বার নিয়মের বৈশিষ্ট্য। আর 4 নাম্বার নিয়মের উৎপাদক যেগুলো হবে, 4 নাম্বার নিয়মের উৎপাদক যেগুলো হবে তার উপরে ABC দেওয়া যাবে না, তার উপরে ABC দেওয়া যাবে না, তার উপরে এরকম bx প্লাস c দিতে হবে। যদি আরেকটা থাকতো, যেমন দেখো, যদি আরেকটা থাকতো এখানে, মনে করো x স্কয়ার প্লাস 4 এর সাথে যদি আরেকটা থাকতো এরকম, মনে করো x স্কয়ার প্লাস 1, যদি এরকম আরেকটা থাকতো তাহলে কি হইতো? তাহলে হইতো dx প্লাস e। এই দেখো এখানে c শেষ, c পর্যন্ত শেষ, তাহলে c এর পরে কি আসবে? d, c এর পরে আসবে d, dx প্লাস e। যদি আরেকটা থাকে, সাপোজ x স্কয়ার প্লাস 2, তাহলে হবে fx প্লাস g। এই যে e পর্যন্ত শেষ, দেখছো e পর্যন্ত শেষ, e এর পরে কি? f, e এর পরে হচ্ছে f, তাহলে হবে fx প্লাস g। এরকম হবে জিনিসগুলো। যদি মনে করো একদম প্রথমটাই যদি x স্কয়ার প্লাস 1 থাকতো, একদম প্রথমটাই যদি x স্কয়ার প্লাস 1 থাকতো, তাহলে এখানে কি হইতো? এখানে হইতো ax প্লাস b। যদি প্রথমটাই x স্কয়ার প্লাস 1 থাকতো তাহলে এখানে হইতো ax প্লাস b। এর পরেরটাতে হইতো cx প্লাস d, এর পরেরটাতে হইতো ex প্লাস f। এভাবে কন্টিনিউ চলবে, এভাবে কন্টিনিউ চলবে। তো আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো। এটা আপনাদের সবাইকে মনে রাখতে হবে যে 4 নাম্বার নিয়মের যত উৎপাদক থাকবে, অর্থাৎ x স্কয়ার প্লাস 1,
এক্স স্কোয়ার প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 3, এই জাতীয় উৎপাদক থাকলে উপরে নরমালি এবিসি হবে না, নরমালি এবিসি হবে না, বিএক্স প্লাস সি, সিএক্স প্লাস ডি, এই জাতীয় জিনিস হবে। দেখো প্রথমটাতে এ লিখছি, আর এর পরেরটা যেহেতু এক্স স্কোয়ার প্লাস 4 আছে তাই লিখছি বিএক্স প্লাস সি। এই যে এ এর পরে কি, এ এর পরে হলো বি, তাহলে বিএক্স প্লাস সি। আরেকটা থাকলে হয়তো ডিএক্স প্লাস ই, আরেকটা থাকলে হয়তো এফ এক্স প্লাস জি, এরকম জিনিসগুলো। আশা করি বুঝতে পেরেছ। এটাই হলো আমাদের 1 নং সমীকরণ, এটাই হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তাহলে মনে থাকে যেন এই জিনিসটা, এই জিনিসটা যাতে মনে থাকে, এক্স স্কোয়ার প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 2, এই জাতীয় জিনিস থাকলে, এই জাতীয় উৎপাদক থাকলে, এই যে এই জাতীয় উৎপাদক থাকলে এরকম লিখতে হবে, বিএক্স প্লাস সি, এই জাতীয় জিনিস লিখতে হবে। মনে থাকে যেন এই জিনিসটা সবার। এবার আমরা চলে যাব 2 নং সমীকরণে। এবার আমরা 2 নং সমীকরণে চলে যাব। 2 নং সমীকরণটা হলো সেই আগের মতো করেই, 2 নং সমীকরণটা সেই আগের মতো করেই তৈরি করতে হবে। কি করব, 1 নংকে x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 দ্বারা কি করে গুণ করে পাই, সে আগের মতো করেই গুণ করে পাই। তাহলে গুণ করলে বলো কি থাকবে, বামে কি থাকবে, বামে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7, আর ডানে থাকবে a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4, আর এখানে থাকবে bx প্লাস c ইন্টু x প্লাস 1। এটা হলো 2 নং সমীকরণ। বলো কারো বুঝতে সমস্যা আছে কিনা, কারো কি বুঝতে সমস্যা আছে? স্যার 2 নাম্বারটা আরেকবার বলবেন। 2 নাম্বারটা আবার বলার কিছুই নাই বাবা, এখানে সে আগের মতো করেই করছি। এর আগের 1 2 3 নাম্বার নিয়মে কি করে আসছিলাম ওই কাজটাই তো এখানে করেছি। 1 2 3 নাম্বার নিয়মে যা করেছি ওই কাজটাই তো এখানে করেছি। এই যে এটা দিয়ে 1 2 3 এ কি করছি ওটাই, এই যে এটা দিয়ে উভয় পক্ষে গুণ করছি। উভয় পক্ষে গুণ করে কিভাবে জানো তো, বামে থাকবে এই উপরেরটা, আর ডানে থাকবে এই যে x প্লাস 1 কাটা, এই যে x প্লাস 1 কাটা, তাহলে a এর সাথে থাকবে x স্কয়ার প্লাস 4। এরপর দেখো এখানে আছে x স্কয়ার প্লাস 4, তাহলে x স্কয়ার প্লাস 4, x স্কয়ার প্লাস 4 কাটা। আবার বলতেছি x স্কয়ার প্লাস 4, x স্কয়ার প্লাস 4 কাটা, তাহলে bx প্লাস c এর সাথে x প্লাস 1 থাকবে। বলো বুঝছো কিনা? জি স্যার। ওকে, এবার দেখো এটা হচ্ছে 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ সেই আগের মতো করেই তৈরি করছি। 2 নং সমীকরণ তৈরি করতে কোনো নতুন নিয়ম অ্যাপ্লাই করিনি, সেই 1 2 3 নিয়মের মতোই 2 নং সমীকরণ যেভাবে তৈরি করা লাগে ওইভাবেই তৈরি করেছি। আচ্ছা এবার দেখো, এখন আমাদের এখানে কি করতে হবে, আমাদেরকে a b c এর মান বের করতে হবে। a b c এর মান আমাদেরকে এখন বের করতে হবে। তো চলো সবার আগে a এর মান বের করি। বলো তো a এর মান বের করার জন্য x এর মান কত বসাইতে হবে 2 নং এ? -1। গুড। a এর মান বের করার জন্য x এর মান -1 বসাইতে হবে। তাহলে লেখো x -1 2 নং এ বসিয়ে, x -1 2 নং এ বসিয়ে দেখো 2 নং এ যদি বসাই 1 + 4 - 7, এরপরে এখানে হবে a * 1 + 4, আর এটা 0 হয়ে যাবে। এই যে এটা এই অংশটা 0 হয়ে যাবে। এই যে x এর জায়গায় যদি -1 বসাও, -1 + 1 0,
মানে এই পুরাটাই 0, তাহলে বা 5a সমান হচ্ছে -2, তাহলে a সমান হবে -2/5। এটা হচ্ছে a এর মান, a সমান হবে -2/5। তাহলে a এর মান বের হয়ে গেছে। এবার আমরা এই b আর c এর মান বের করব। এখন এই b আর c এর মান বের করতে কিন্তু ঝামেলা আছে। a এর মান যত সহজে বের হয়েছে b আর c এর মান এত সহজে বের হবে না, একটু কষ্ট আছে এখানে। একটু কষ্ট কেন আছে জানো? কারণ এই জিনিসটাই তো নতুন, এই জিনিসটাই তো আমাদের কাছে নতুন। এরকম জিনিস তো এর আগের নিয়মগুলোতে আমরা করিনি। এই জন্য এখানে বি আর সি এর মান বের করতে একটু কষ্ট আছে বা একটু ঝামেলা আছে। একটু নতুন নিয়ম শিখতে হবে এখন আমাদের, মানে নতুন জিনিস শিখতে হবে, এখানে নতুন বেসিক শিখতে হবে আমাদের। তো এ এর মান বের হয়ে গেছে সেই আগের মতো করে। আচ্ছা, তো আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, তোমরা সবাই তুলছো আশা করি। আমি এটা মুছে দিলাম। এখন শুনো, বি আর সি এর মান কেন নরমালি বের করা যাবে না? এ এর মান যত সহজে বের করছি, কেন বি আর সি এর মান এত সহজে বের করা যাবে না, এই কারণটা আগে জেনে নেই আমরা। তোমরা সবাই জানো যে এ এর মান বের করার সময় এই উৎপাদকটাকে 0 ধরতে হয়। এ এর মান বের করার সময় এই যে এটাকে 0 ধরতে হয়। তো 0 ধরলে x = -1 বের হয়। এখন এই সেম রুলসটা যদি এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করি, দেখো ঘটনাটা কি হয়। যদি এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করি, আমরা যদি এই নিচেরটাকে 0 ধরি, যদি এই নিচেরটাকে 0 ধরি, x² + 4 = 0, তাহলে দেখো তো এখান থেকে x এর মান বের হয় নাকি? দেখো এখান থেকে x এর মান বের হয় নাকি? x² = -4, x হবে √-4। x কত হয়েছে? √-4। খেয়াল করো, এই √-4 কিন্তু একটা অবাস্তব সংখ্যা। তোমরা অনেকেই হয়তো জানো, না জানলে এখন জেনে নাও যে রুটের ভিতরে কখনো মাইনাস হয় না। তোমরা ক্যালকুলেটর দিয়েও দেখতে পারো, ক্যালকুলেটর ম্যাথ এরর দেখাবে। রুটের ভিতরে কখনো কোনো নেগেটিভ নাম্বার কখনোই হয় না। তার মানে এই যে x এর মানটা বের হইছে, এটা কোনো বাস্তব সংখ্যা না, এটা একটা অবাস্তব সংখ্যা বা একটা কাল্পনিক সংখ্যা। রুটের ভিতরে কখনোই মাইনাস হইতে পারে না, এটা অসম্ভব। এই জন্য এই x এর মানটা আমরা 2 নং এ বসাইতে পারবো না। এই জন্য a এর মান যত সহজে বের করছি, b আর c এর মান এত সহজে বের করা যাবে না। আশা করি সবাই কারণটা বুঝতে পেরেছ। কারণটা হচ্ছে আসলে যে যদি আমরা এটাকে 0 ধরি, তাহলে এখান থেকে x এর কোনো বাস্তব মান আসে না, এখান থেকে x এর কোনো বাস্তব মান আসে না। এই জন্য এটা নরমালি হবে না। তাহলে এটা কিভাবে করতে হবে? তাহলে এই জিনিসটা কিভাবে করতে হবে সবাই একটু বোঝার চেষ্টা করো। এই জিনিসটা কিভাবে করতে হবে মনোযোগ দিয়ে শোনো। সবাই লেখো, আমার সাথে সাথে লেখো। সবাই তোমরা নিজেরাই বুঝে যাবা, আমার সাথে সাথে লেখো। লেখো 2 নং হতে, 2 নং হতে পাই। লেখো, নিজেরা এমনিতেই বুঝে যাবে ইনশাআল্লাহ। 2 নং হতে পাই। তো লেখো, এই 2 নং সমীকরণটা লেখো। তবে আমরা ক্যালকুলেশন করে লিখব, ক্যালকুলেশন করে লিখব, ক্যালকুলেশন করে লিখব। কি লিখব দেখো, a দিয়ে গুণ করো, a দিয়ে গুণ করলে হবে ax² + 4a। এরপর এই দুটা গুণ করো, এই দুটা গুণ করো, কি হবে? bx² + bx + cx + c।
আশা করি সবাই বুঝতে পেরেছো। জাস্ট গুণ করছি 2 নং সমীকরণে যেগুলো গুণ অবস্থায় ছিল সেগুলো গুণ করছি। এখন কি করব দেখো, এখন কি করব সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন দেখো সবচেয়ে বড় কোনটা এখানে, সবচেয়ে বড় হচ্ছে এক্স স্কয়ার। এক্স স্কয়ারের চেয়ে বড় তো নাই, এক্স স্কয়ারের চেয়ে বড় তো নাই এখানে, এক্স স্কয়ার হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এই এক্স স্কয়ারের কয়টা পদ আছে দেখো, এক্স স্কয়ারের কয়টা পদ আছে, দুইটা পদ। এক্স স্কয়ারের কয়টা পদ, দুইটা পদ। তাহলে এই দুইটা পদ থেকে এক্স স্কয়ার কমন নিয়ে নাও, অর্থাৎ এক্স স্কয়ার গুলাকে এক জায়গায় নিয়ে আসো। দুইটা আলাদা আলাদা আছে না, দুইটা তো আলাদা আলাদা আছে, তুমি কমন নিয়ে এটাকে এক জায়গায় করে ফেলো। তাহলে দেখো এক্স স্কয়ার যদি কমন নেই তাহলে কি হবে, এক্স স্কয়ার কমন নিলে হবে a প্লাস বি, এই যে এক্স স্কয়ার। দেখো বুঝছো কিনা, এই যে এই দুইটা থেকে এক্স স্কয়ার কমন নিছি, কেন নিছি, এক জায়গায় করার জন্য, এক্স স্কয়ারকে এক জায়গায় করার জন্য কমন নিয়ে রাখছি। এবার এক্স স্কয়ারের কাজ শেষ, মানে এক্স স্কয়ার কমন নিয়ে এক জায়গায় করে ফেলছি। এক্স স্কয়ারের পরে কে আসবে, এক্স স্কয়ারের পরে আসবে এক্স, এক্স স্কয়ারের পরে কে আসবে এক্স। এক্স কোথায় কোথায় আছে দেখো, এক্স আছে হলো এই যে এটাতে আর এইটাতে, আর কোথাও এক্স আছে দেখো, আর কোথাও কিন্তু এক্স নাই, আর কোথাও কিন্তু এক্স নাই। তাহলে এক্স কমন নিয়ে নাও এই দুইটা থেকে, এই দুইটা থেকে এক্স কমন নিয়ে নাও। এক্স কমন নিয়ে নিলে হবে বি প্লাস সি ইন্টু এক্স। স্যার এক্স স্কয়ার কি আগে লেখা যাবে না? আমাকে শেষ করতে দাও, পরে কোশ্চেন করো। তো এক্স স্কয়ার গুলাকে একসাথে লিখেছি, এক্স স্কয়ার গুলো থেকে এক্স স্কয়ার কমন নিয়ে একসাথে লিখছি, এরপরে এক্স গুলো থেকে এক্স কমন নিয়ে একসাথে লিখছি। আর বাকি আছে কি, আর কি বাকি আছে, বাকি আছে হলো এইটা আর এইটা বাকি আছে। যেগুলো বাকি আছে ওইগুলাকে কি বলে, যেগুলো বাকি আছে ওইগুলাকে বলে ধ্রুবপদ। ধ্রুবপদ মানে হচ্ছে চলকবিহীন পদকে বলা হয় ধ্রুবপদ। চলকবিহীন, চলক নাই যেখানে সেটাই হচ্ছে ধ্রুবপদ। চলককে, চলক হচ্ছে এক্স, তাহলে এক্স নাই যেখানে ওটাই ধ্রুবপদ। তাহলে এই যে 4a আর c এই দুটো হচ্ছে ধ্রুবপদ। তাহলে এই দুইটাকে একসাথে লেখো, ধ্রুবপদ দুইটাকে একসাথে লেখো। আশা করি এই সেকেন্ড লাইনটা সবাই ভালো করে বুঝেছো। কি করেছি আবারও একটু হালকা করে সামারি বলে দিচ্ছি। এক্স স্কয়ারের গুলো থেকে এক্স স্কয়ার কমন নিছি, এক্স এর গুলো থেকে এক্স কমন নিছি, ধ্রুবপদ গুলোকে একসাথে লিখছি। ফার্স্টে এক্স স্কয়ার গুলো থেকে এক্স স্কয়ার কমন নিছি, এক্স গুলো থেকে এক্স কমন নিছি, তারপর ধ্রুবপদ গুলোকে একসাথে লিখছি। আশা করি তোমরা খুব ভালো করে জিনিসটা বুঝতে পেরেছো। এখন কি করব শোনো, এখন এখন চমৎকার একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব, যেটা এর আগে আমরা ম্যাথমেটিক্সে কখনোই করি নাই, তোমরা কখনোই এটার নাম শোনো নাই। আজকে টোটালি জিনিসটা নতুন, ম্যাথমেটিক্সে এই জিনিসটা তোমরা আজকে নতুন শিখবা, এর আগে কখনোই এটার নাম তোমার সামনে কেউ বলে নাই। এই জিনিসটার নাম হচ্ছে ম্যাথমেটিক্সের ভাষায় এটাকে বলা হয় সহগ সমীকৃত করা। সমীকৃত, সহগ সমীকৃত করা, ম্যাথমেটিক্সের ভাষায় এটাকে বলা হয় সহগ সমীকৃত করা। কিভাবে করে সেটা আমি শিখাবো, টেনশন নাই, কিভাবে করে আমি শিখাবো। আগে নামটা ভালো করে দেখো, নামটা হচ্ছে মূল নামটা হচ্ছে সমীকৃত। সমীকৃত করা এটা হচ্ছে মূল জিনিস। তো কিভাবে সমীকৃত করে সেই জিনিসটা এখন শিখো, আর নামটা মনে রাখো সমীকৃত। কিভাবে করে ওইটা আমি এখন শিখাবো। দেখো এখানে কি লিখছি, সহগ সমীকৃত। সহগ, সহগ তো বুঝো সবাই, সহগ আশা করি কাউকে বোঝানোর দরকার নাই। তো দেখো এদিকে দেখো কিভাবে করে সহগ সমীকৃত, এই জিনিসটা একটু দেখো সবাই, কিভাবে সহগ সমীকৃত করে। এইখানে
একটা লাইন লেখার মতো জায়গা রাখবা। ডট ডট দিও না, ডট ডট দিও না, একটা লাইন লেখার জায়গা রাখো, একটা লাইন লেখার জায়গা রাখো, ডট ডট দিও না, ডট ডট দিও না, একটা লাইন লেখার জায়গা রাখো, রেখে তারপর নিচে লেখো। দেখো এদিকে তাকাও, দুই পাশ থেকে, এটা তো একটা সমীকরণ তাই না, বলো এটা একটা সমীকরণ না? এই যে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। আমরা কি করব জানো? দুই পক্ষ থেকে সবার আগে এক্স স্কয়ারের সহগ নিব। দুই পক্ষ থেকে সবার আগে কার সহগ নিব? এক্স স্কয়ারের সহগ। দেখো সবাই দেখো, এই বাম পাশে এক্স স্কয়ারের সহগ কত? 1। বাম পাশে এক্স স্কয়ারের সহগ হচ্ছে 1, আর ডান পাশে এক্স স্কয়ারের সহগ হচ্ছে a প্লাস বি। বাম পাশে এক্স স্কয়ারের সহগ হচ্ছে 1, ডান পাশে এক্স স্কয়ারের সহগ হচ্ছে a প্লাস বি। তাহলে আমরা লিখব a প্লাস বি ইকুয়াল টু 1, a প্লাস বি ইকুয়াল টু 1, অর্থাৎ দুই পক্ষ থেকে এক্স স্কয়ারের সহগ নিছি, নিয়ে সমান চিহ্ন দিয়ে লিখছি। এটা কি বলে? সহগ সমীকৃত করা। এই জিনিসটা কি বলে? সহগ সমীকৃত করা। উভয় পক্ষ থেকে কার সহগ নিছি? কার সহগ? এক্স স্কয়ারের সহগ নিছি। দুই পক্ষ থেকে এক্স স্কয়ারের সহগ নিয়ে ওই দুটা সহগকে সমান চিহ্ন দিয়ে লিখছি। এটাকেই বলে সহগ সমীকৃত করা। তো আমরা এক্স স্কয়ারের সহগ নিছি, এখন কার সহগ নিব জানো? এখন নিব এক্স এর সহগ। এক্স স্কয়ারের সহগের পরে এখন কার সহগ নিব? এক্স এর সহগ। দেখো এদিকে তাকাও, বাম পক্ষে এক্স এর সহগ হচ্ছে -4, আর ডান পক্ষে এক্স এর সহগ হচ্ছে বি প্লাস সি। তাহলে আমরা লিখতে পারি বি প্লাস সি সমান -4। সবাই দেখো, এটা কার সহগ লিখছি? এটা কার সহগ? এটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ। দুই পক্ষ থেকে এক্স স্কয়ারের সহগ লিখছি, এবার লিখব এক্স এর সহগ। এক্স স্কয়ারের পরে কার সহগ লিখব? এক্স এর সহগ। তো দেখো, বাম পক্ষে এক্স এর সহগ হচ্ছে -4, আর ডান পক্ষে এক্স এর সহগ হচ্ছে বি প্লাস সি। তাহলে আমরা লিখব বি প্লাস সি সমান -4। এক্স এর সহগ লিখছি, ঠিক আছে? প্রথমে এক্স স্কয়ারের সহগ সমান লিখছি, তারপর এক্স এর সহগ সমান লিখছি। এই যে জিনিসগুলো করতেছি, এটা কি আসলে বলা হয় সহগ সমীকৃত করা। দুই পাশ থেকে এক্স স্কয়ারের সহগ নিছি, নিয়ে সমান চিহ্ন দিয়ে লিখছি, তারপর দুই পাশ থেকে এক্স এর সহগ নিয়ে সমান চিহ্ন দিয়ে লিখছি। এটা কি বলে? সহগ সমীকৃত করা। এবার আর বাকি আছে কি বলতো? কি বাকি আছে? দুই পাশের ধ্রুবপদগুলো বাকি আছে। ধ্রুবপদ, দুই পাশের ধ্রুবপদগুলো বাকি আছে। দেখো, বাম পাশে ধ্রুবপদ হচ্ছে -4। এই যে ধ্রুবপদ হচ্ছে কি? -4, -7, সরি -7। ধ্রুবপদ হচ্ছে -7, আর ডান পাশে ধ্রুবপদ হচ্ছে 4a + 1। ডান পাশে ধ্রুবপদ হচ্ছে 4a + 1, আর বাম পাশে ধ্রুবপদ হচ্ছে -7। তাহলে আমরা লিখতে পারি 4a + c = -7। সরি, এটা হচ্ছে 4a + c। দেখছো, দুই পাশ থেকে ধ্রুবপদগুলো সমান লিখছি। প্রথমে এক্স স্কয়ারের সহগ সমান লিখছি, তারপর এক্স এর সহগ সমান লিখছি, তারপর ধ্রুবপদগুলো সমান লিখছি। এটাকেই বলা হয় সহগ সমীকৃত করা। তো এখন এই যে উপরে বলছিলাম যে একটা লাইন ফাঁকা রাখবা, উপরে বলেছিলাম একটা লাইন ফাঁকা রাখতে হবে। ওই ফাঁকা লাইনে এখন লেখো সবাই, ওই ফাঁকা জায়গায় লেখো সবাই। এখন এখন
এক্স স্কয়ার ও এক্স এর সহগ, এক্স স্কয়ার ও এক্স এর সহগ এবং ধ্রুবপদ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই। এখন এক্স স্কয়ার ও এক্স এর সহগ এবং ধ্রুবপদ সমীকৃত করে পাই। তো বলো তো সবাই, এই সহগ সমীকৃত করাটা সবাই বুঝছো কিনা? সবাই কি বুঝছো সহগ সমীকৃত করাটা? জি স্যার বুঝছি। তাহলে সহগ সমীকৃত মানে হলো দুই পাশ থেকে এক্স স্কয়ারের সহগ, এক্স এর সহগ, ধ্রুবপদ এগুলো সমান লিখতে হবে, এটা কি বলা হয় সহগ সমীকৃত করা। তো এখন এগুলোকে সমীকরণ দিয়ে দাও, এটাকে দিয়ে দাও 3 নং, এটাকে দিয়ে দাও 4 নং, এটাকে দিয়ে দাও 5 নং। এখন কি করব জানো? এখন কাজ খুবই সহজ, এখন খুবই সহজ কাজ। আমাদেরকে বের করতে হবে বি আর সি এর মান। আমরা কিন্তু অলরেডি এ এর মান বের করছি, এ এর মান কত আসছিল -2/5। এখন কি করব জানো? ওই যে এ এর যে মানটা বের করছি ওই মানটা 3 নং এ বসায়া দিব। 3 নং এ দেখো, 3 নং এ এ এর মান বসিয়ে দিলে কিন্তু বি এর মান বের হয়ে যাবে, বি এর মান বের হয়ে যাবে। এরপর আবার বি এর মান যেটা বের হবে ওইটা যদি 4 নং এ বসায়া দেই তাহলে সি এর মান বের হয়ে যাবে। বি এর মানটা 4 নং এ বসায়া দিলে সি এর মান বের হয়ে যাবে। ঠিক আছে? তো সবাই দেখো, আমি উপরে মুছে দিচ্ছি, উপরে মুছে দিচ্ছি আমি। এবার এ এর যে মান বের করছিলাম ওই মানটা 3 নং এ বসাও। লেখো এ এর মান 3 নং এ বসিয়ে, এর মান 3 নং এ বসিয়ে, 3 নং এ বসাও এ এর মান -2/5 প্লাস বি ইকুয়াল টু 1, বা বি সমান আসতেছে 1 প্লাস 2/5, তার মানে বি সমান হচ্ছে 7/5। দেখছো বি এর মান পেয়ে গেছি। এবার এই বি এর মানটা 4 নং এ বসায়া দিলেই সি এর মান বের হয়ে যাবে। আমি পাশে লিখতেছি, তোমরা নিচে লেখো, আমি পাশে লিখতেছি, তোমরা নিচে লেখো। লেখো বি এর মান 4 নং এ বসিয়ে, বসিয়ে বি এর মান 4 নং এ বসাও 7/5 প্লাস সি ইকুয়াল টু -4, বা সি ইকুয়াল টু হচ্ছে -4 -7/5, তাহলে সি ইকুয়াল টু হবে -27/5। এই হচ্ছে সি এর মান। আশা করি বুঝছো সবাই। বাস শেষ, অঙ্ক শেষ। আর এখানে আমরা দেখতেছি এই 5 নং সমীকরণটা আমাদের কাজে লাগতেছে না, তো এটাকে এভাবে রেখে দিতে পারো তুমি, সমস্যা নাই, এটা এভাবে রেখে দিলেও কোনো সমস্যা নাই। 5 নং সমীকরণটা এখানে লাগতেছে না, 3 আর 4 দিয়ে আমাদের কাজ হয়ে গেছে। তো 5 নং সমীকরণটা এভাবে রেখে দিলেও সমস্যা নাই। আর তুমি যদি 5 নং সমীকরণটা না লিখতে চাও সেটাও করতে পারো, যে আমি লিখবই না 5 নং সমীকরণটা। এখন তুমি বলতে পারো স্যার কেমনে বুঝবো যে আমার 5 নং লেখা লাগবে না, আমি কেমনে বুঝবো? সবাই দেখো, দেখো তুমি অলরেডি এ এর মান বের করছো না? তো তুমি যদি 3 নং এ এ এর মান বসায়া দাও, দেখতেছো বি এর মান বের হয়ে যাচ্ছে। আবার 4 নং এ বি এর মান বসায়া দিলে দেখতেছো সি এর মান বের হয়ে যাচ্ছে। তুমি বি আর সি এর পরে তো আর কিছু লাগতেছে না তোমার, বি এর মান আর সি এর মানের পরে তো আর কিছু লাগতেছে না। সো 3 আর 4ই তোমার কাজ হয়ে যাচ্ছে। তো 5 নং সমীকরণটা না লিখলেও চলবে। ওকে, এ বি সি এর মান বের করা শেষ। এবার এই মানগুলো আমরা 1 নং সমীকরণে বসায়া দিও, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এই মানগুলো আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিব, তাহলে অঙ্ক হয়ে যাবে। দেখো, লেখো এ বি সি এর মান 1 নং এ বসিয়ে বসাও x স্কয়ার -4x -7 ডিভাইডেড বাই x + 1 * x² + 4
এবার a এর মান কত বের হয়েছিল? a এর মান হচ্ছে -2/5 বাই x + 1। এরপরে b এর মান কত বের হয়েছিল? b এর মান বের হয়েছিল 7/5 x প্লাস c এর মান কত? c এর মান হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, -27/5 ডিভাইডেড বাই x² + 4। এখন জাস্ট আরেকটা লাইন করতে হবে, আরেকটা লাইন। এখানে উপরে থাকবে -2 আর নিচে হবে 5 × x + 1। এর আগেও বুঝাইছিলাম এটা, না? বুঝাইছিলাম না কিভাবে হয়? এখানে দেখো উপরে লসাগু হবে, উপরে বলো তো উপরের লসাগু কত? একজন একটু বলো তো উপরের লসাগু কত? 7x - লসাগু 27। কত? লসাগু উপরে এই দুইটা লসাগু করলে লসাগু কত হবে? 5। হ্যাঁ 5। তাহলে 5টা ডাইরেক্ট নিচে নিয়ে আসলাম, এই যে দেখো 5টা নিচে নিয়ে আসলাম ডাইরেক্ট। তাহলে উপরে থাকবে কি? 7x - 27। উপরে থাকবে 7x - 27 আর ওই যে লসাগুটা যেটা 5 ওটা নিচে নিয়ে আসছি। এটাই आंसर। এটা নিচে লিখে দাও, ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তাহলে এই অঙ্কে আমরা শিখলাম সহগ সমীকৃত কিভাবে করে, এটা আমরা শিখেছি সহগ সমীকৃত কিভাবে করে। তারপর আমরা শিখেছি এই যে এই জিনিসটা শিখেছি যে x² + 4 অথবা x² + 1 অথবা x² + 2 অথবা x² + 3 এরকম যদি থাকে তাহলে উপরে bx + c এরকম লিখতে হবে। এই জিনিসটা আমরা শিখেছি। আশা করি সবাই খুব ভালো করে অঙ্কটা বুঝতে পেরেছো। সমস্যা নাই, একটু ভালো করে বাসায় মনোযোগ দিয়ে দেখলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে। আমি এই নিয়মের আরেকটা ম্যাথ করব তোমাদের